আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। নমস্কার, পজিটিভ বার্তার পর্দায় আবারও আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আমরা প্রতিদিনের মতো চলে এসেছি পজিটিভ বার্তার লাইভ অনুষ্ঠান নিয়ে। পাশে থাকুন, সঙ্গে থাকুন এবং চোখ রাখুন পজিটিভ বার্তার ফেসবুক লাইভ, ত্রিপুরা নলেজ সিটি এবং পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেলে। আজকে টকশো আলোচনার মধ্যে আমাদের সঙ্গে রয়েছেন একজন বিশিষ্ট সমাজসেবী, যিনি সমাজ কল্যাণমূলক কাজের মাধ্যমে অনেক মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন এনেছেন। তিনি শুধু একজন সমাজকর্মী নন, পাশাপাশি তিনি গোমতী ডেয়ারি মিল্ক ও চেয়ারম্যান হিসেবেও কাজ করছেন এবং দায়িত্ব পালন করছেন। উনার নেতৃত্বে গোমতী ডেয়ারি মিল্ক শুধু একটি প্রতিষ্ঠান নয়, বরং একটি সামাজিক দায়িত্বশীল উদ্যোগে পরিণত হয়েছে, যা স্বাস্থ্যসম্মত পুষ্টিকর দুগ্ধজাত পণ্য মানুষের কাছে পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করেছে। আসুন আজকের আলোচনায় আমরা ওনার অভিজ্ঞতা, ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আরও গভীরভাবে জানার চেষ্টা করব। তো আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন আজকের বিশিষ্ট এবং প্রধান আমাদের অতিথি গৌরতন ঘোষ স্যার। তো পরিচয় করে নেবো আমরা স্যারের সঙ্গে। নমস্কার স্যার। নমস্কার। পজিটিভ বার্তার প্ল্যাটফর্মে আপনাকে অনেক অনেক স্বাগত। আপনাকেও স্বাগত জানাই আমাকে এই পজিটিভ বার্তায় আসার আমন্ত্রণ জানানোর জন্য। তো প্রথমেই জানতে চাইবো যে পজিটিভ বার্তায় এসে আপনার কেমন লাগছে? পজিটিভ বার্তায় আমি আগেও একবার এসেছিলাম। আমার খুব ভালো লাগে আপনাদের আপ্যায়ন এবং আপনাদের সমাজের জন্য কাজ করছেন। সমাজে প্রত্যেকটা শ্রেণীর মানুষের যাতে পজিটিভ হয়, পজিটিভই মানুষকে উচ্চ শিখরে নিয়ে যেতে পারে। আপনাদের এই উদ্যোগে আমি সাধুবাদ জানাই এবং পজিটিভ বার্তায় আগামী দিনে আরও যাতে মানুষের সমাজের কল্যাণের জন্য কাজ করতে পারে। ধন্যবাদ স্যার। তো এরপরে আপনার কাছ থেকে জানতে চাইবো যে আপনার সামাজিক কাজের যাত্রাটা কিভাবে শুরু হয়েছিল, একটু জেনে নেব আপনার কাছ থেকে। আমি একটা অনেক গরিব ঘরের থেকে আমি ছেলে। আমি ছোটোবেলার থেকেই আমার মনে একটা ছিল যে আমি সমাজের জন্য কিছু করব, সমাজের মানুষের জন্য কিছু করব। এবং আমি দেখেছি আমাদের মহাত্মা গান্ধীজি বলেছিলেন, যদি ভারতবর্ষকে চিনতে হয়, ভারতবর্ষকে জানতে হয়, তাহলে গ্রামে যেতে হবে। আরেকজন মহাপুরুষ যিনি সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করেছিলেন, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়, উনি বলেছিলেন গ্রামের যে অন্তিম ব্যক্তি আছে তার যদি উন্নয়ন হয়, তাহলে সমাজের উন্নয়ন হবে। তো আমি মনে করি যে সমাজের যারা পিছিয়ে পড়া মানুষ আছে, এই সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে গিয়ে যদি দাঁড়াতে পারি, সমাজের মানুষের জন্য কাজ করতে পারি, তাহলে আমার মনে হয় আমি নিজেও খুব নিজেকে ধন্য মনে করি যে আমি মানুষের জন্য কাজ করতে পারছি। এটাই আমাদের একটা মানুষের পজিটিভ চিন্তাধারা আমাদের প্রত্যেকের মধ্যে আসা দরকার। সমাজে শুধু আমরা শিশুদের পড়াশোনাই করাবো, আর আমাদের সমাজের যে আমাদের গার্জেন আছে, পিছিয়ে পড়া মানুষ আছে, গ্রাম আছে, গাছপালা আছে, এগুলিরও আমাদের শিক্ষার দরকার আছে। আজকে দেখবেন অনেক ক্ষেত্রে আমরা দেখি যে উচ্চশিক্ষিত যারা আছেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার বা বিভিন্ন অফিসাররা আছেন, পত্রিকার মাধ্যমে বা অনেক খবরের মাধ্যমে নিউজে আমরা দেখি যে তাদের মা বাবারা বৃদ্ধা আশ্রমে যায়। কিন্তু আমরা দেখি সমাজের যারা রিক্সা চালক আছে, দিন মজদুর আছে বা অশিক্ষিত লোক আছে, তাদের মা বাবা কিন্তু বৃদ্ধাশ্রমে যায় না, খুব কম। ঠিক। তো সমাজের তার কারণ হচ্ছে সমাজে শুধু আমরা শিক্ষাটাই গ্রহণ করা উচিত না। শুধু পড়াশোনার মধ্যেই থাকে আমি ডাক্তারি হব, ইঞ্জিনিয়ার হব, সে এটার পিছনে না দূরে আগে একটা ভালো মানুষ হওয়া দরকার। সমাজে যদি কিছু করতে চায়, তাহলে তার চিন্তাধারাটাও সেরকম হতে হবে, তার মানসিকতা তৈরি হতে হবে। আমাদের দেখেন বিহারের একটা ছেলে, আমাদের ক্ষুদিরাম বসু, 1908 সালে আপনার ফাঁসির মঞ্চে চলে গেছেন। কেন? ওনার মনে চিন্তাধারা ছিল যে পজিটিভ চিন্তাধারা, যে ভারতবর্ষকে আমার মায়ের মতো দেখছেন, ভারতবর্ষকে ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের জন্য চিন্তা করেছিলেন,
সমাজের প্রত্যেকটা মানুষের জন্য চিন্তা করেছিলেন। ভারত যাতে সুরক্ষিত থাকে, ভারত মাতা যাতে সুরক্ষিত থাকে, তার জন্যই হাসি মুখে ফাঁসির মঞ্চে চলে গেছে। এই যে চিন্তাধারাটা, এই চিন্তাধারাটা একটা শিক্ষা ক্ষেত্রেই হবে না, না। তার সমাজের থেকেও আমাদের অনেক কিছু শেখার আছে। এই যে জিনিসগুলি আমাদের মনে হয় প্রত্যেকটা আজকালের যুবা যারা আছে তাদের, শুধু আমরা গার্জেন যারা আছি, অভিভাবক যারা আছি, আমরা কিন্তু ছেলে মেয়েদের পিছনে শুধু মানে পড়াশোনার ক্ষেত্রে আমরা সেই দিকে লক্ষ্য রাখি বেশি। কিন্তু দেখেন আজকে সমাজের আমাদের নেশাগ্রস্ত হচ্ছে অনেক যুবক। এটার কারণ হচ্ছে আমরা ছোটবেলা থেকে তাদেরকে শিক্ষাটা শুধু পড়াশোনার ক্ষেত্রে আমরা দিচ্ছি, সেই মূল্যবোধটা আমরা শেখাতে পারছি না। আমাদের বড়জনকে প্রণাম করা, গুরুজনকে শ্রদ্ধা করা, ভক্তি করা, সূর্যকে নমস্কার করা, তুলসীকে প্রণাম করা, এইগুলি আমাদের শিক্ষা দিতে হবে। তাহলে দেখবেন আমাদের সমাজের তাদের বড় হয়ে সমাজের জন্য তারা কিছু করতে পারবে, সমাজের মানুষের জন্য তারা কিছু করতে পারবে। একদম ঠিক, খুব সুন্দর বললেন স্যার। সত্যি আমাদের সমাজকে পরিবর্তন করতে হবে সবার প্রথমে। তো সমাজকে পরিবর্তন করলে সমাজ পরিবর্তন হবে এবং আমাদের একটা সুষ্ঠু সমাজ আমরা গড়ে তুলতে পারবো এবং আমরা সকলে সেই লক্ষ্য নিয়ে সুন্দরভাবে আমরা আমাদের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবো। খুব সুন্দরভাবে বললেন, খুব ভালো লাগলো। তো এরপরে আপনার কাছ থেকে আবারও জানতে চাইবো যে আপনার যে সংস্থা বা উদ্যোগের যে মূল লক্ষ্য, সেই উদ্দেশ্যটা কি, একটু আপনার কাছ থেকে জেনে নেব। আমাদের গোমতী ডায়েরির আমি চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছি। তো আমাদের বোর্ড আছে, সেখানে 5 জনের বোর্ড আছে, আমি নিয়ে 6 জন। আমাদের এখানে মূলত 4 কোয়ালিটির দুধ আছে, 3 কোয়ালিটির দই আছে, 2 কোয়ালিটির পনির আছে, আইসক্রিম আছে, ঘি আছে, 73 কোয়ালিটির মিষ্টি আছে, তারপরে আমাদের জল আছে। আমরা সাপ্লাই করি জিবি হসপিটাল, আইজিএম হসপিটাল, জেলা হসপিটাল, বিভিন্ন জেলা হসপিটালগুলিতে আমাদের দুধ সরবরাহ করে থাকি। আমরা সারা রাজ্যে ধর্মনগর থেকে আর সাবরুম পর্যন্ত আমাদের প্রত্যেকটা এজেন্ট আছে, এজেন্টের মাধ্যমে আমরা সেল করা হয়। তো সেক্ষেত্রে দেখা যায়, আমরা দেখি বাজারে অনেক পনির বিক্রি হয় কৌটো পনিরে, কৌটোতে 6 মাস 1 বছরের ভ্যালিডিটি থাকে, কিন্তু গোমতীর পনিরের 15 দিনের ভ্যালিডিটি। তার মানে এটা পিওর গায়ের দুধের, এটাতে ন্যাচারাল, এটাতে কোনো কেমিক্যাল ব্যবহার করা হয় না। আমরা যেমন দই বিক্রি করি, দইয়ের আপনার 7 দিনের ভ্যালিডিটি। আপনি ত্রিপুরা রাজ্যে দেখবেন যে কোনো মিষ্টির দোকানে বা যে বিভিন্ন আমাদের যারা বিজনেস প্রতিষ্ঠানগুলি আছে, দইয়ের কোনো ভ্যালিডিটি নেই। আপনি দোকানে দেখবেন 15 দিন 1 মাস হয়ে গেছে, ওই দইও ফ্রিজে রেখে বিক্রি করছে। একমাত্র গোমতীতেই আছে যে দইয়ের ভ্যালিডিটি দেওয়া আছে। 7 দিনের পরে যদি ওই দইটা কেউ বিক্রি করে, তাহলে আইনগত অনুযায়ী তাকে সেটা বিচার দণ্ড হবে। তো আমরা যেমন ঘি, আমরা পিওর গায়ের দুধের ঘি, আমরা যে জিবি বিভিন্ন হসপিটালগুলিতে আমরা দুধ সাপ্লাই করে থাকি রুগীদের জন্য, ফ্যাটটা তুলে আমাদের ঘিটা দুধটা দিতে হয়, ওই ফ্যাটটা দিয়ে আমরা ঘি বানাচ্ছি, তার মানে পিওর। আমাদের 2 কোয়ালিটির পনির আছে, একটা হচ্ছে আপনার পিস পনির, আরেকটা হচ্ছে পিস ছাড়া আছে। তার আমাদের যেমন 73 কোয়ালিটির মিষ্টি আছে। 73 কোয়ালিটির মিষ্টি আমাদের আগে 4টা পার্লার ছিল, দুধ পার্লার আমরা পার্লার বলি, সেটাতে সব প্রোডাক্টগুলি বিক্রি করা হয়। এরকম এখন 14টা আমাদের পার্লার আছে। আমাদের আগে টমটম ছিল 4টা, এখন টমটম আছে 11টা, যে টমটমগুলি শহরের বিভিন্ন গলিতে গিয়ে সেগুলি বিক্রি করে। এটার একটাই উদ্দেশ্য যে টমটমে কেন আমরা বিক্রি করি, আপনার প্রশ্ন থাকতে পারে। দোকানেও তো আমরা বিক্রি করছি, আবার টমটম কেন? টমটমটা হচ্ছে, ধরুন কোনো বাড়িতে 2 তলা বাড়ি, 3 তলা বাড়িতে বৃদ্ধা মা মাসিরা আছে, তারা হয়তো নিচে আসতে পারে না, ওই টমটমে তারা নিয়ে ঘরে নিয়ে দুধটা পৌঁছিয়ে দিচ্ছে।
এমন অনেক বাড়ি আছে যাদের ছেলে মেয়েরা হয়তো বাইরে চাকরি সূত্রে চলে গেছে বা লেখাপড়া করার জন্য বাইরে আছে, বৃদ্ধা মা বাবারা নিচে এসে সেটা মার্কেটিং করতে পারে না, তো আমরা সেটা নিয়ে পৌঁছে দিচ্ছি। তো আমাদের কৃষকদের জন্য আমরা কেটল ফিড দিই, মানে গো খাদ্য, যেটা আমরা RK নগরে প্ল্যান্ট আছে সেখানে আমরা তৈরি করি নিজেই, গুমতির স্টাফ দিয়ে সেটা আমাদের তৈরি করা হয়। আমরা কি করি, আমাদের 179টা দুগ্ধবাহী সমিতি আছে, ওইখানে আমাদের 5000-এর উপর কৃষক আছে। ওই কৃষকদের জন্য যারা আমাদের গুমতিতে দুধ দেয় তাদের জন্য আমরা 26 টাকা কিলো সেই ক্যাটল ফিডটা দিই, যেটা বাজারে আপনার 38 টাকা 40 টাকা কিলো দাম। আমরা ভর্তুকি দিয়ে সেই ক্যাটল ফিডটা দিচ্ছি কৃষকদের। মানে কৃষকরা যদি লাভবান হয় তাহলে আমাদের গুমতিতে দুধ দেবে, আর গুমতি সেই দুধটা বিক্রি করে আমাদের যারা স্টাফ আছে তাদের স্যালারি হয়। আমাদের গুমতির 136 জন স্টাফ আছে, তাদের স্যালারি কিন্তু গভর্নমেন্ট দেয় না। আমাদের গুমতির প্রোডাক্টগুলি বিক্রি করে যে লাভ হয় তার অংশ থেকে তাদের মাইনা হয়। তো গুমতিতে যে 5000 কৃষক আছে, এই কৃষকদের স্বার্থই আমরা চিন্তা করি। এবং আমরা মোদিজির নেতৃত্বে, প্রধানমন্ত্রী যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির নেতৃত্বে আমরা নতুন একটা প্ল্যান্ট পেয়েছি, বামুটিয়া ইউনিট 2 গুমতি, যেটা 40,000 লিটার দুধের প্ল্যান্ট, যেটা ইন্দ্রনগরে আমাদের 5000 লিটারের প্ল্যান্ট আছে। এখানে 40,000 প্ল্যান্ট চলছে আমাদের গুমতির। এই যে আমাদের পরিবর্তন, এই যে আমাদের মানুষের জন্য কাজ করা, এই 5000 কৃষক গুমতির সাথে যুক্ত। এই 5000 কৃষকের যাতে উন্নয়ন হয়, এই 5000 কৃষক যাতে স্বাবলম্বী হতে পারে, যে আত্মনির্ভর ভারতের কথা বলছেন মোদিজি, যে আত্মনির্ভর হতে গেলে একটা গ্রামকে বাদ দিয়ে আত্মনির্ভর হবে না, একটা সমাজকে বাদ দিয়ে আত্মনির্ভর হবে না, একটা ব্যক্তিকে উন্নয়ন না করে আত্মনির্ভর হবে না। তো আত্মনির্ভর হতে গেলে আমাদের প্রত্যেকটা সমাজের উন্নয়ন হতে হবে, প্রত্যেকটা মানুষের উন্নয়ন হতে হবে। তার জন্যই আমরা এই গুমতি ডায়েরির মাধ্যমে সমাজেরও আমরা একটা পরিবর্তন করতে পারতেছি। এটা একটা আমাদের কাছে পাওনা। বাহ, খুব সুন্দর জানতে পারলাম স্যারের যে আগামী দিনের উন্নয়ন, সেটাও আমরা জানতে পারলাম, খুব ভালো লাগলো। তো এরপর আবারও জানতে চাইবো স্যার আপনার কাছে, যে সামাজিক কাজ করতে গিয়ে সব থেকে বড় চ্যালেঞ্জ কি ছিল আপনার জীবনে, সেটা একটু জেনে নেব। দেখুন, সমাজে ভালো কাজ করতে গেলে আপনার বাধা আসবেই। আপনি খারাপ কাজটা করা সহজ, ভালো কাজটা করা কঠিন। সমাজে একটা খারাপ কাজ আপনি সহজেই, অতি সহজে করা যায়, কিন্তু যখন একটা আপনি ভালো কাজ করতে যাবেন এটাকে বাধা আসবে। আমি তার আগেও টকশোতে যখন বসেছিলাম আমি কথাটা বলেছিলাম, রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা বন্ধ করার জন্য আন্দোলন করেছিলেন। তো রাজা রামমোহন রায়ের পিতা ওনাকে তেজ্যপুত্র করেছিলেন। তো সমাজের ভালো কাজ করতে গেলেও বাধা আসে, কিন্তু উনি তেজ্যপুত্র করার পরও ওনার যে চাইছিলেন যে সতীদাহ প্রথা বন্ধ করতে হবে, সে আন্দোলন কিন্তু জারি রেখেছিলেন এবং সফলও হয়েছিলেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সেটাকে সহযোগিতা করেছিলেন, তার জন্য সফলও হয়েছিলেন। তো সমাজে কাজ করতে গেলে বাধা আসে, কিন্তু বাধাটা সেই রকম কিছু না, যদি চিন্তাধারাটা পজিটিভ হয়, চিন্তাধারাটা সঠিক দিশায় হয়, তাহলে সফলতা আসবেই। তো আমার জীবনেও আমি প্রথম থেকেই, ছোটোবেলার থেকেই যে চিন্তাধারা ছিল যে সমাজের জন্য কাজ করব, মানুষের জন্য কাজ করব। বিশেষ করে যখন কোভিড এসেছিল, তো আমাদের যে কোভিড এসেছিল বিশ্বব্যাপী, কোভিডের সময় আমরা দেখেছি যে এই কোভিডের সময় রাস্তায় ছটফট করে মানুষের মৃত্যু হচ্ছে, কেউ গিয়ে ধরছে না, কারণ যদি সে ধরে তার কোভিড হয়ে যাবে। আমাদের রাজ্যের আমরা দেখেছি এই কোভিডের সময় প্রত্যেকটা কতটা পরিবার অসহায় ছিল। বাবার মৃত্যু হয়েছে, শ্মশানে নিয়ে যেতে পারছে না, মার মৃত্যু হয়েছে, শ্মশানও নিয়ে যেতে পারছে না, ধরতে পারছে না। মানে এই যে একটা পরিবেশ, এটা আমাকে খুব দুঃখ লেগেছে। এবং সেই সময় আমাদের রাজ্যের প্রত্যেকটা NGO, প্রত্যেকটা ক্লাব, প্রত্যেকটা প্রতি আমাদের
সরকার, আমরা দেখেছি মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছিল। আমিও অনেক পরিবারের পাশে দাঁড়িয়েছিলাম। তো দেখেছি সেই সময় যে অসহায় মানুষ কিভাবে অসহায় হয়ে গিয়েছিল। মানুষের কাছে টাকা আছে, ঘরে ঘরবন্দি, কিন্তু বাজার করতে পারছে না, বাজার বন্ধ, জিনিস পাচ্ছে না। অস্থির একটা পরিবেশ তৈরি হয়েছিল এই কোভিডে। মানে সেই সময় দেখা গেছে যে মানুষ অসহায় হয়ে গিয়েছে। পরিষেবা সঠিকভাবে আমরা দিতে পারলেও কিন্তু সেই সময় মানুষের যে একটা অস্থির পরিবেশটা, এই পরিবেশটা আমাকে খুব দুঃখ দিয়েছে। এবং আমি ধন্যবাদ জানাই আমাদের রাজ্যের অনেক এনজিও, অনেক ক্লাব কাজ করেছে এই কোভিডের জন্য। আমাদের গোমতী ডায়েরি দেখুন, কৃষকরা দুধ দিচ্ছে, কিন্তু আমরা তো দুধ বিক্রি করতে পারছি না। কোথায় বিক্রি করব? বাজার বন্ধ, মার্কেট নেই, এজেন্ট নেই, কি করব? আমরা দুধ ফেলে দিতাম, কিন্তু কৃষকের দুধ আমরা আনতাম। কারণ কৃষকের দুধটা যদি আমরা না আনি, তাহলে কৃষকরা গাইকে কি করে খাওয়া দেবে টাকা না থাকলে? তো পশুরও আমাদের চিন্তা করতে হবে, কৃষকদেরও চিন্তা করতে হবে। সেই চিন্তা করে কোভিডের সময় কিন্তু আমাদের গোমতী ডায়েরি অনেক ক্ষতি হয়েছে, অনেক ক্ষতি হয়েছে। মার্কেটিং নেই, ডেলি আপনার 4000, 4500, 5000 লিটার দুধ। এখন আমাদের দুধ বেড়েছে, 8500 লিটার দুধ হয়েছে। তো আমার গ্রাম থেকে আমি আমার সমাজ সেবাটা শুরু করেছিলাম। এখন সারা রাজ্যে আমি যাই, এবং যখনই কোনো কিছু বিষয় থাকে, মানুষের জন্য কাজ করলে না আপনার মনে শান্তি পাওয়া যায়। আর এটা ঈশ্বর, আমি বিশ্বাস ঈশ্বরই সব করে দেন। ভগবান, আমি মনে করি একটা গাছের পাতাও নড়ে না ভগবানের আদেশ ছাড়া। তো ভগবানই আমাকে সেই শক্তি দিয়েছে। আর আমি বিশেষ করে আমার বাবার কাছ থেকে, মার কাছ থেকেও আমি অনেক কিছু শিখেছি। আর আমার বাবা বলতেন যে তুমি তোমার বাড়িতে যদি মানুষ আসে, যত মানুষের চরণ স্পর্শ হবে, তোমার বাড়ি তত উন্নত হবে। আর তোমার যখন রাগ হবে, রাগ উঠবে, তখন তুমি মাটির দিকে চেয়ে থাকবে। মানে মাটিকে দেখবেন, মাটির মধ্যে আমরা কত কিছু অন্যায় অত্যাচার করি। মাটিতে আমরা কাটি, মাটিকে আমরা অনেক সময় মলত্যাগ করি, প্রস্রাব করি, কিন্তু মাটি কিন্তু কিছু বলে না। এই মাটির থেকে আমরা খাদ্য পাই, এই মাটির থেকে উদ্ভিদ তৈরি হয়, এই মাটির মধ্যে আমরা আবার মিশে যাব, কিন্তু মাটি কিছু বলে না। মাটির দিকে চাওয়া মানে মাটির মতো মানুষ হতে হবে। বাবা এটাই বোঝাইতে চেয়েছিলেন। তো আমিও মনে করি যে মানুষের মতো মানুষ যদি হতে হয়, তাহলে সেবার মাধ্যমেই সেটা সম্ভব। ঠিক, খুব সুন্দর লাগছে কথা বলতে আপনার সাথে, এবং আপনাদেরও কেমন লাগছে আমাদের এই কথা আলাপচারিতা শুনতে অবশ্যই কমেন্ট করে অবশ্যই জানাবেন। সত্যি স্যারের কথাগুলোর মধ্যে দিয়ে আমাদের আজকালকার বাচ্চাদের আমরা গার্জেনরা এইভাবে বোঝাতে পারি, তাহলে কিন্তু আমরা সত্যি একটা উপযুক্ত বাচ্চা বা সঠিক মানে দিকে দিশা দিতে পারবো ওদের বাচ্চাগুলোকে। খুব ভালো লাগছে স্যার। তো এরপর আবারও আসবো আপনার কাছে, যে আপনার মতে সমাজের কোন ক্ষেত্রটি সবচেয়ে বেশি পরিবর্তনের প্রয়োজন বলে আপনি মনে করেন? সমাজের আমাদের যেমন সরকার পরিবর্তন হয়, সরকার আসে, সরকার যায়, কিন্তু তার মধ্যে থেকে আমি মনে করি সমাজটাকেও পরিবর্তনের দরকার, সমাজের মানুষেরও পরিবর্তনের দরকার। আপনি দেখুন, একটা অভিভাবক যখন বাচ্চাকে স্কুলে নিয়ে যায়, বাইসাইকেলে হোক বা স্কুটারে করে হোক আর এই বাইকে করেই হোক, রাস্তাতে অনেক সকালবেলা আমাদের সাফাই কর্মী থাকে। যদি একটা লোক বলে, অভিভাবক তার শিশুকে, ওই দেখ সাফাই কর্মী, তুই যদি পড়াশোনা ভালো মতো না করিস, তাদের মতো কিন্তু সাফাই কর্মী হতে হবে। আরেকটা অভিভাবক আরেকটা তার শিশুকে বলছে, ওই দেখো সাফাই কর্মী, তুমি যদি ভালো করে পড়াশোনা করো, ভবিষ্যতে তাদেরকে তুমি সহযোগিতা করতে পারো। তার মানে দুইটার মধ্যে পার্থক্য দেখুন। একটা হচ্ছে পড়াশোনা না করলে সাফাই কর্মী হবে, আরেকজন বলছে
ভালো করে পড়াশোনা করলে তাদেরকে সহযোগিতা করতে পারবে। এই যে একটা শিক্ষাটা হচ্ছে এই যে পড়াশোনা করে তুমি শুধু চাকরি করবে, ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে সেটাই না, চাকরি করে তুমি সমাজের মানুষের সেবা করবে, অনেক বড় কথা। অনেক বড় কথা। তো এইভাবে আমাদের শিক্ষাটা দিতে হবে সমাজটাকে, আমাদের প্রত্যেকটা পরিবারের, আমাদের ছোটোবেলার থেকে শিক্ষাটা যাতে দেয়। আমি যে বলছি না যে মোদিজি এই আমাদের বলছেন যে মা কি নাম এক পেড়, মার নামে একটি গাছ লাগাতে হবে, এটা একটা শিক্ষা। অবশ্যই আমাদের প্রত্যেকটা বাড়িতে আমাদের 15 আগস্টে জাতীয় পতাকা লাগাতে হবে, এটা একটা সমাজের শিক্ষা। আপনি দেখবেন আইন অনেক কিছু তৈরি করে, আইন তৈরি যখন করে, আইনটা কিন্তু সাজা দেওয়ার জন্য তৈরি করে না, আইনটা তৈরি করে শিক্ষা দেওয়ার জন্য, সমাজটাকে শিক্ষা দেওয়ার জন্য, বা শুধরে নেওয়ার জন্য। এই যেমন কিছুদিন আগে আপনারা দেখেছেন যে মহিলাদের জন্য যখন কোনো রেপ কেস হবে তাকে ফাঁসির সাজা হবে, এটা কিন্তু ফাঁসি দেওয়ার জন্য করা হয়নি, সমাজটাকে শুধরানোর জন্য, সমাজটাকে শিক্ষা দেওয়ার জন্য, কেউ না করে যাতে ভয় পায় যে আমি এই কাজটা, যদি খারাপ কাজটা আমি করি আমার পরিণতি এটা হবে, এই ভয়ে এই সমাজটা পরিবর্তন হবে, তার জন্য এই আইন। তো আমাদের সমাজের ছোটবেলা থেকেই শিক্ষাগুলি আমাদের দিতে হবে, তখন দেখবেন সমাজ ধীরে ধীরে সব পরিবর্তন হয়ে যাবে। আজকে আমাদের অনেক সময় দেখা যায় আমরা নিজেদের মধ্যে অনেক সময় আমরা জাতপাত নিয়ে কথা বলি না, কিন্তু না, আসলে তো আমরা, আমাদের ভগবান কি বলছে, বিশ্ব ব্রহ্মাণ্ড হচ্ছে এক পরিবার, আমরা মনে করি সারা বিশ্বটা একটা পরিবার, এটার মধ্যে কোনো জাতপাত নেই। আমি ভারতীয়, এই জিনিসটা আমাদের মধ্যে ফিল হতে হবে, এই জিনিসটা আমাদের মধ্যে আনতে হবে। আমি কাশ্মীরের, আমি ত্রিপুরা রাজ্যের, আমি পাঞ্জাবের, আমি পাঞ্জাবি, আমি শিখ, আমি বুদ্ধ, আমি জৈন, এগুলি না। সমাজটার মধ্যে এইগুলি যদি চলে আসে তাহলে সমাজ পরিবর্তন হবে না, সমাজ ঠিক হবে না। আমাদের মধ্যে থাকতে হবে আমরা হচ্ছে ভারতীয়, একদম আমরা ভারতের এক পরিবার আমরা। এবং যুগে যুগে আমাদের কবি, বিভিন্ন কবিরা বলে গেছেন যে আমরা আগের দিকে দেখবেন মনি ঋষিরা যে কাজগুলি করে গেছে, আমরা তো ভারতবর্ষে দেখেন আমরা জলেরও পূজা করি, আমরা গাছেরও পুজো করি, ঠিক না? আমরা গঙ্গা কোথায়, আমরা ত্রিপুরাতে তো গঙ্গা নেই, কিন্তু গঙ্গা মায়ের পূজা হয় না? তাহলে এটা কি বিশ্বাস হয়? আমরা সূর্যরে জল দান করি, সকালবেলা করি না, স্নান করে, অনেকে করে, আমিও করি। আমরা কি বলি? সূর্য দেবায় নমঃ, বাসুদেবায় নমঃ, জবা কুসুম সংকাশ কাশ্যপেশ মহোদতং সর্ব পাপ প্রণয়স্ত দিবাকরম, আমরা বলি না? আমাদের থেকে, এই ত্রিপুরার থেকে সূর্য কত লক্ষ কিলোমিটার দূরে আছে, কত লক্ষ হাজার কিলোমিটার দূরে আছে, কিন্তু সূর্য কি এখান থেকে জলটা পাবে না। কিন্তু আমাদের মনে বিশ্বাস, আমি যে জলটা দিয়েছি এটা সূর্য পাবে, এই বিশ্বাসটার থেকেই আমাদের সততা চলে আসে। তো আমাদের সমাজের মধ্যে একটা বিশ্বাসও থাকতে হবে সবার প্রতি, বিশ্বাস, আস্থা, সম্মান, সবাইকে নিয়ে চলা, সবাইকে সম্মান করা, সমাজের এই দিকটা আমার মনে হয় সবার সঙ্গে এই ছোট ছোট শিশুদের আমাদের গড়ে তুলতে হবে, তাহলেই সমাজটা পরিবর্তন হয়ে যাবে। ঠিক, আর এটা আমাদের করা দরকার আমাদের ঘর থেকে, প্রতিটা গার্জেন থেকে শুরু করা দরকার এটা। যে হ্যাঁ, যদি দেখি যে হ্যাঁ আমাদের পাশের বাড়ির বা পাশে আমাদের প্রতিবেশী বাচ্চাটাও যদি দেখি কোনো রকম নীতিমূলক কাজ করছে না বা মানে অনৈতিক কাজ করছে, সেখানেও কিন্তু আমাকে বাধা দেওয়া উচিত বা হতে হয়, মানে এগুলো ঠিক করার জন্য। কারণ একদিন হয়তো দেখবো ওর থেকেই হয়তো আমার ঘরেও সেই চলে এসছে সেই অসুবিধাগুলো। তো এই জন্য আমাদের পাশের থেকে শুরু করতে হবে বা ঘরের থেকেও শুরু করতে হবে। ধন্যবাদ স্যার আপনাকে আবারও। তো এরপর আবারও আসবো যে নারী ও শিশুদের জন্য আপনি কি ধরনের কাজ করে থাকেন? সমাজের নারী হচ্ছে, আমি মনে করি যে নারীকে সম্মান করতে পারে সে হচ্ছে আসল মানুষ। নারীর, আমার মাও একজন নারী,
তো নারীকে সম্মান করা, শিশুদের গড়ে তোলা, এটা আমি মনে করি নারীর সম্মান। আমাদের আজকে ভারতবর্ষের সরকারও কিন্তু নারীদের জন্য 33% আমাদের আইন পাশ করেছেন। তো নারীদের জন্য আজকে যদি মনে করি সম্মান দিতে হয়, তাহলে নারীর হচ্ছে আসলে একটা সময় আমরা দেখেছি যে নারীর এতটা সম্মান ছিল না, মহিলাদের সুরক্ষিত ছিল না। আজকে মহিলারা কিন্তু সুরক্ষিত, মহিলারা কিন্তু আজকে কাঁধে কাঁধ মিলে সব দিকে সমান তালে কাজ করছে। আমি মনে করি একটা পরিবারের যখন মেয়ে কন্যা সন্তান জন্ম হয়, ওই পরিবারটা কিন্তু আমি মনে করি মা লক্ষ্মী বাস করে, মা লক্ষ্মী এসেছে। মানে একটা পরিবারের মহিলা হচ্ছে এই এই সমাজের সবচেয়ে মেরুদণ্ড। আমরা যেমন যে যারা সাংবাদিক আছে, সংবাদ মাধ্যম আছে, মিডিয়া আছে, তাদেরকে আমরা বলি সমাজের চতুর্থ স্তম্ভ। তাই আমি মনে করি নারীও হচ্ছে সমাজের, আমাদের একটা পরিবারের সবচেয়ে মূল দায়িত্ব। একটা নারীর মাধ্যমেই সেটা সম্ভব হয়। আর নারী মানে সব পারে, নারী মানে সমাজের প্রত্যেকটা মধ্যে জড়িত আছে। নারী ছাড়া এই সমাজ উদ্ধার হবে না, সমাজ হবে না। আপনি দেখবেন মহাভারত, আমরা বলি মহাভারত আমাদের যে গীতা, গীতা যদি আমাদের পড়া হয় যে ভগবান প্রাপ্তি করা যায়, এই গীতার মধ্যে কিন্তু 18টা নাম হচ্ছে নারী। এই গীতার 18টা যে নাম, এটা হচ্ছে কিন্তু নারী। তাহলে এই নারীদের শুধু এখন না, আজকে থেকে 1000 বছর আগেও নারীদের সম্মান ছিল, নারীদের জন্যই সব কিছু ছিল। তো আজকের দিনে নারীরা হচ্ছে সমাজের মেরুদণ্ড। নারী ছাড়া একটা সমাজ উন্নতি হতে পারে না। তো নারীদের সম্মান করা, আর শিশুকে গড়ে তোলা। আজকে যারা শিশু আছে আগামী দিনের ভবিষ্যৎ। তো তাদেরকে নারী আর শিশুর যদি যত্ন নেওয়া হয়, নারী আর শিশুকে যদি প্রাধান্য দেওয়া হয়, সম্মান করা হয়, তাহলেই এই সমাজটারও একটা পরিবর্তন হবে, সমাজেরও উন্নতি হবে। আজকে দেখুন আমাদের একজন রাষ্ট্রপতি নারী, দ্রৌপদী মুর্মু আমাদের একজন নারী। কিন্তু আজকে মহিলারা আজকে ট্রেন চালাচ্ছে। আজকে আমি দেখছি অনেক সময় অটো চালাচ্ছে মহিলা। আমাদের নরসিংগড়ের রোডে 2জন মহিলা আছে, অটো চালায়, আমাদের ফ্লাইট চালায়, ট্রেন চালায়, ট্রাক চালাচ্ছে। আগে যুদ্ধ হলো, সিঁদুর অপারেশন মোদিজি দেখুন আমাদের হিন্দু যে আমাদের কাশ্মীরে নিহত হয়েছে, জাত জিজ্ঞেস করে মৃত্যু মানে মেরেছে। তো মোদিজি দেখুন সিঁদুর নাম দিয়েছে মহিলার। আর ওই 3জন মহিলা সেনাবাহিনী, আর্মি আর আপনার বায়ু সেনা, 3জন মহিলাই কিন্তু কাশ্মীরে গিয়ে এই অপারেশনটা সাকসেস করেছে। তো নারী হচ্ছে সমাজের মেরুদণ্ড। ঠিক, তো নারীকে সম্মান করতে হবে। তারপরেও কোথাও জানি আমরা আজও শিক্ষিত হয়েও, শিক্ষিত সমাজে থেকেও আমাদের নারীরা কিন্তু অসম্মানিত হচ্ছে, এবং নারীরা ঘরের বাইরে বেরোতে গেলে বা কিছু করতে গেলে, নিজের পায়ে দাঁড়াতে গেলে তাদেরকে অনেক সময় বাধা দেওয়া হয়। তো এই জায়গাটা কি আমরা পূর্ণ করতে পারবো আগামী দিনে? অবশ্যই হবে, অনেকাংশে এগিয়ে গিয়েছে। এখনের ভারত নতুন ভারত, নবা ভারত। এখন আর আগের ভারত নেই। এই ভারতে নারীরাই সবচেয়ে সম্মান পেয়েছে এবং পাচ্ছে, আগামী দিনও পাবে। এবং এই নারীর সম্মান যথেষ্ট আজকের আমাদের সমাজ দিচ্ছে। আর নারীরাই পারে সব কিছু। আমরা নারী, আমরা সব পারি, কথাতেই আছে এটা। তো এরপরে আবারও আসবো স্যারের কাছে যে গ্রামীণ ও শহর অঞ্চলের কাজ করার মধ্যে কি পার্থক্য অনুভব করেন আপনি যখন এই কাজগুলি করেন, তখন পার্থক্যটা কি মনে হয় আপনার কাছে? গ্রামে কাজ করার আনন্দই আলাদা। গ্রামে আসলে আবহাওয়া, গ্রামের বাতাস, গ্রামের মাটি, গ্রামের মধ্যে মানুষ, গ্রামের মধ্যে কাজ করতে খুবই ভালো। আমি যখন বিশেষ করে এডিসি এলাকাতে যাই, ধরেন আপনার টাকার জলা বলুন, এদিকে
ওমপি, করবু, ওইদিকে আশারামবাড়ি বা আমাদের রামচন্দ্রঘাট, করমছড়া, হুম। ওইদিকে যখন যায় তখন কিন্তু সমাজটার যে একটা মিল বন্ধন সেটা গ্রামের থেকে বোঝা যায়। গ্রামের মধ্যে প্রাণ আছে। একদম তাই। গ্রামের মানে গ্রামের মতো মাটির মতো মানুষ হতে হবে। আর গ্রামের মধ্যে এখনো আমরা দেখি যে কোনো বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, পাড়ার সবাই মিলে ওই টিনের ছাপড়া দিয়ে দিচ্ছে, ডেকোরেটরের কাজ করে নিচ্ছে। কারো বাড়িতে বিয়ে, আমরা তো ক্যাটার আনি, ক্যাটারিং করার জন্য আনি না, ক্যাটারিং এর জন্য একদম। আমরা ইয়ে আনি, ডেকোরেটর আনি। কিন্তু আমি অনেক দেখি গ্রামের মধ্যে এখনো নিজেরাই পরিবেশন করে, ক্যাটারিং এর কাজটা নিজেরাই করে, নিজেরাই পাড়ার অনেকে মিলে সাহায্য করে অনুষ্ঠান করে সাকসেস করে দেয়। এই যে একটা পরিবেশ, এই পরিবেশটা কিন্তু শহরে নেই। একদম ঠিক কথা বলেছেন। হ্যাঁ, এই পরিবেশটা শহরে নেই। শহরে হোটেলগুলিতে বিয়ে হবে, হোটেলে আমাদের সব কিছু হবে, আমরা শুধু এখানে যাব, খাওয়া দাওয়া করব, আনন্দ করব, চলে আসবো। কিন্তু গ্রামের এটা আলাদা আনন্দ। আর আমরা গ্রামে বেশিরভাগই গ্রামের এলাকার অংশে গরিব অংশের মানুষ, তারা চাওয়া পাওয়ার বেশি কিছু থাকে না। শহরের লোকের যেরকম চাওয়া পাওনা বেশি, গ্রামে কিন্তু সেরকম চাওয়া পাওয়া বেশি থাকে না। কি থাকে, একটা ঘরের জন্য চেষ্টা করে, বা একটা ভাতার জন্য চেষ্টা করে, বা আমাদের সমাজের ধরেন রেশন শপ থেকে মালটা আনতে কষ্ট হয়, রেশন শপটা দূরে। অনেক সময় এইগুলি আমাদের যদি একটু একটু কাজ করে দিই, ধরেন হসপিটাল, বাড়ির থেকে হসপিটাল অনেক দূরে, হসপিটালে রুগীকে হসপিটালে নিয়ে যাওয়া একটা ব্যবস্থা করে দিলে ততটুকুই খুশি। আর তারা একটু কাজে খুশি হয়ে যে আনন্দ পায় বা ওরা যে আশীর্বাদ করে, এটা সবচেয়ে বড় জিনিস। এবং ওনাদের মধ্যে আন্তরিকতাটাও খুব খুব মানে বেশি, আন্তরিকতা খুব বেশি। আমি যখন গ্রামে কারো পাশে গিয়ে দাঁড়াই, তখন মানে তারা চোখের জল এসে যায়, চোখের জল এসে বলে, তোমাকে দুহাত ভরে আশীর্বাদ করছি, তুমি বেঁচে থাকো, তুমি আর উন্নতি করো। এই যে প্রাণগুলি, এগুলি কিন্তু গ্রামই আছে। একদম ঠিক না? এখন আমরা সেখান থেকে কিন্তু এগুলো এখনো পাই, হ্যাঁ। যেটা কিন্তু শহরে একদম হারিয়ে গেছে। শহরে হারিয়ে গেছে। ঠিক। কিন্তু শহরে হারালেও শহরেও কিন্তু আমাদের বিভিন্ন যে এনজিও আছে, ক্লাব হ্যাঁ। আছে, তারা কিন্তু সমাজের কাজ করছে। অবশ্যই। তারাও সমাজের সঙ্গে আছে, সমাজের জন্য কাজ করছে। এখন একটা আমরা দেখছি সারা রাজ্যে, মানে আমাদের প্রত্যেকটা লোকে মানুষের জন্য আছে। ব্যতিক্রম তো কিছু থাকবে, মানুষের জন্য মানুষ পাশে গিয়ে এখন দাঁড়ায়, এটা উপলব্ধি করতে পারছি। কিন্তু ব্যতিক্রম কিছু থাকবে। যখন কয়েকটা বিষয় আমাকে অনেক দুঃখ দেয়, যখন ধরুন একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, অনেকে দেখি এটাকে ভিডিও করছে, কিন্তু ওই যে অ্যাক্সিডেন্ট হয়েছে ওই লোকটাকে তুলে হসপিটালে নিয়ে যাওয়া দরকার, সেটা পরে করে আগে একটা ভিডিও করে নিচ্ছে। আরে লোকটাকে তো তোমার আগে তুলতে হবে না, নিয়ে যেতে হবে না? আবার অনেক সময় দেখি ধরুন বাসে উঠলো একজন বৃদ্ধা লোক, ও আমি একজন যুবক, আমি সিটে বসে আছি, ওই লোকটাকে বসার জন্য সুযোগ করে দিচ্ছি না। এগুলি অনেক সময় ব্যতিক্রম হয়, এগুলি দেখলে ভালো লাগে না আমার। তো সমাজের ওই যে আমাদের শিক্ষাটা সেইভাবে দেওয়া হয়নি ছোটবেলার থেকে। একদম তাই, শিক্ষাটা সেইভাবে দিতে হবে। আপনি দেখেন না, রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি, উনার কিন্তু কোনো ডিগ্রি নেই, কিন্তু কোনো কলেজের উনার সার্টিফিকেট নেই না, কিন্তু উনি বিশ্বকবি। উনার কবিতার অর্থ বুঝতে বিশ্বের বড় বড় বুদ্ধিমান শিক্ষাবিদদের কষ্ট হয় বুঝতে অনেকের। আমাদের গানী জয়েল সিং, উনার শিক্ষাগত যোগ্যতার কোনো সার্টিফিকেট নেই, উনি কিন্তু ভারতবর্ষের রাষ্ট্রপতি হয়ে গেছেন। তো শিক্ষাটা কি? শিক্ষাটা হচ্ছে আপনার শিক্ষার শুধু হলে হবে না, শিক্ষার পাশাপাশি আমাদের সমাজের প্রত্যেকটার সাথে পরিচয়, প্রত্যেক একে অপরের ভাবে আমাদের প্রত্যেকের সাহায্য লাগবে। এই জিনিসটা আমাদের বোঝাতে হবে, শিশুদের বোঝাতে হবে এবং নিজেদেরকেও বুঝতে হবে।
এবং শিশুদেরকে যদি আমরা বুঝিয়ে তুলতে পারি, আগামী দিনে একটা সুস্থ ভালো সমাজ আমরা দেখতে পারবো। হ্যাঁ, ধন্যবাদ আবারও স্যারকে। এরপরে আবারও আসবে যে আপনি তো বলেইছিলেন একটু আগে যে কোভিড-19-এর কথা আপনি তুলেছিলেন, যে কি পরিস্থিতির মধ্যে আমরা সেই সময়টা কাটিয়েছি এবং আপনারাও কিভাবে সেই কাজগুলি করেছেন। তো এই ইয়েতেই জিজ্ঞেস করবো যে কোভিড প্রাকৃতিক যে দুর্যোগটা ছিল, সেই সময় আপনাদের ভূমিকা কিভাবে পালন করেছিল, সাধারণ মানুষের পাশে আপনারা কিভাবে দাঁড়িয়েছিলেন? প্রথম হচ্ছে কোভিড তো এমন সময়টা হয়েছে যে আমরা আগে দেখতাম যে এই যে শিশুদের যে টিকা, পোলিও টিকা 35 বছর পরে ভারতবর্ষে এসেছিল, কিন্তু কোভিডের সময় আমরা দেখেছি 2 বছরের মধ্যেই আমাদের কোভিডের ইনজেকশন আমাদের কাছে কিন্তু চলে এসেছে। এটা মোদিজির কারণে সম্ভব হয়েছে। এখনো 3টা ভ্যাকসিন আমি নিয়েছি, এটা মোদিজির দেওয়া, আমার জীবনটা বেঁচে গেছে। আমরা দেখেছি বিশ্বের বড় বড় ধনী দেশ যেখানে স্বাস্থ্য ব্যবস্থা খুব ভালো, সেখানে অনেক মানুষ রাস্তায় পড়ে ছটফট করে মৃত্যু হয়েছে, কিন্তু ভারতবর্ষে আমি দেখিনি কোনো করোনার রোগী রাস্তায় পড়ে মৃত্যু হতে। হয়তো হসপিটালে এসেছে, মৃত্যু হয়েছে, কিন্তু সংখ্যাটাও কম। অক্সিজেনের অভাবে অনেকে মৃত্যু হয়েছে, সেটা আমরা উপলব্ধি করতে পেরেছি। ধীরে ধীরে অক্সিজেনের ইয়েটাও মাত্রাটাও এখনো বাড়ানো হয়েছে। তো এই কোভিডের সময় বিশেষ করে মৃত্যু হয়েছে যারা বয়স্ক মানুষ যারা আছে, ধরুন 70 বছর 80 বছর ঘরে আছে, প্রবলেম ছিল, তো সেখানে মৃত্যু হয়েছে। তবে এই কোভিডের সময় আমাদের কিন্তু অনেক কিছু শিখিয়ে গেছে। কোভিড আমাদেরকে অনেক কিছু শিখিয়ে গেছে, যে শুধু আমরা এই সমাজের মধ্যে আছি, নিজের ভাবছি, সেটাই না। সমাজের জন্য তুমি কি দিয়ে গেছো, এটা আমাদেরকে শিখিয়ে গেছে। যে কত অসহায় হয়েছিল মানুষ, হসপিটালে বাবা ভর্তি, মা ভর্তি আছে, ভাই ভর্তি আছে, যেতে পারছে না, দেখতে পারছে না। মারা যাওয়ার পর মানে অন্তিম কাজ করা আমাদের হিন্দু সমাজে কি আছে, মারা যাওয়ার পরও কিন্তু অনেক কাজ করতে হয়, শ্মশানে গিয়েও অনেক কাজ করতে হয়, কোনো কিছু বাবা মার জন্য করতে হয়। এগুলি হয় না। ভগবান রামচন্দ্র যখন দশরথ মারা গিয়েছিলেন, রামচন্দ্রের বাবা, তখনও যে ক্রিয়াকর্ম করেছিলেন, সেটার থেকেই ভারতবর্ষে আমাদের সনাতনী ধর্মের যারা আছে, হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন, প্রত্যেকেই রামকেও অনুসরণ করি মা বাবার জন্য কাজ করছেন। তো এই যে এই কাজ কিছু করতে পারছে না, অফিস কি করবে, ধরা কি নিবে, কোনো কিছুই, মানে সমাজটাই কীরকম হয়ে গিয়েছিল। সমাজে যে নীতি আদর্শ বিচার দ্বারা আইডিওলজিটা সেই সময় কোথায় চলে গেল, কিছুই ছিল না। মানুষের কোনো দামই নেই সেই সময়। একটা এরকম মানুষের মধ্যে এই ফিলটা তৈরি হয়েছিল, এটা শিখিয়ে দিয়েছে যে মানুষের কোনো দামই নেই। মানুষের দাম মানে কি হয়ে গেছে, মানুষটি ধরতেই পারছে না। এই যে আমরা সমাজ সেবক, আমরা সমাজের কি সেবা করতে পারবো? আপনি করোনার রোগী, আমি তো গিয়ে ধরতেই পারছি না আপনাকে, মানে আপনজনকেও ধরা যাচ্ছে না। তাহলে এই যে একটা শিখিয়ে গেছে, আরেকটা আমাদেরকে শিখিয়ে গেছে যে আমাদের সমাজেরকে রক্ষা করতে হবে, গাছপালাকে রক্ষা করতে হবে, অক্সিজেন দরকার, আশেপাশে পরিষ্কার রাখতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, সমাজের প্রত্যেকটা প্রাণীর আমাদের রক্ষা করা। আপনি দেখেন তো গাছপালার কিছু হয়নি করোনার সময়, পশু পাখির কিছু হয়নি, শুধু মানুষের হয়েছে। করোনা তো গাছপালারও ক্ষতি হওয়ার কথা ছিল, করোনা তো পশু পাখিদেরও ক্ষতি হওয়ার ছিল। তার মানে করোনাটা শিখিয়ে দিয়েছে আমাদের পশুকে বাঁচাতে হবে, পশু পাখি কীট পতঙ্গ যা আছে সব বাঁচাতে হবে, আমাদের গাছপালা বাঁচাতে হবে, আমাদের সমাজের প্রত্যেকটা শ্রেণীরকে আমাদের বাঁচাতে হবে, তাহলে আমরা সুরক্ষিত থাকব। একদম ঠিক। এই কোভিডে এই জিনিসগুলি শিখিয়ে গেছে, কিন্তু আমরা ভুলে যাই, আমরা স্মৃতিশক্তি কম,
ভুলে যাই সহজে। কোভিড চলে গেছে কিন্তু আমরা এখনও শিক্ষা হয়নি। আমরা কিন্তু এখনও মাস্ক পরি না, দেখেন এখন পরে না কেউ। না। কেন আমরা পরলে অসুবিধা কি? পরি না। আমাদের বাড়িতে গিয়ে প্রত্যেকে ভালো করে হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুতে হবে, এগুলি ডাক্তার বলছে, কিন্তু আমরা করি না তো। বাজার থেকে গেলে হাত পাটা ধুয়ে ঘরে ঢুকতে হবে। কোভিডের সময় এগুলি বলেছে করার জন্য, কিন্তু কোভিড শেষ, আমরা এখন আর করি না। ঠিক। তো সমাজটাকে সবসময় আমরা করে চলি, তাহলে কিন্তু আমরা অনেক রোগমুক্ত থাকবো। রোগমুক্ত থাকবো, এটাই শিখিয়েছে কোভিডে, যে আমাদের প্রত্যেককে বাঁচিয়ে রাখতে হবে। আমরা দেখুন না, এই গাছপালা কাটছি, গাছ কেটে নিচ্ছি। এই গাছ কাটা মানে মানুষের যেটা আমরা শ্বাস নিই, যেটা আমাদের প্রাণ, যেটা শ্বাস আমাদের হচ্ছে প্রাণটা, এই অক্সিজেনকে আমরা হত্যা করছি। ঠিক, আর কিছু বলার নেই। ঠিক, একদম। আমরা নিজেরাই জ্ঞানী, আমরা জ্ঞানের মানে সেই জ্ঞান আমরা নিই না। কিন্তু আমাদের যেখানে গাছ লাগানো দরকার, সমাজে আরো গাছের সংখ্যা বাড়ানো দরকার, সেখানে আমরা গাছ কেটে বড় বড় বিল্ডিং সেখানে তৈরি করছি। ঠিক, একদম। এরপরে আবারও আসবো স্যারের কাছ থেকে, আবারও একটি প্রশ্ন জেনে নেবার জন্য। আপনার কাজের মাধ্যমে সমাজে কি কি পরিবর্তন লক্ষ্য করেছেন আপনি, জেনে নেব। সমাজের আমাদের পরিবর্তনটা আসে যখন আমরা সঠিক দিশায় কাজ করব। আমাদের এমন অনেক পরিবার আছে যে পরিবার অসহায়, ধরেন বিছনায় পড়ে আছে, অথচ ওনার বাড়িতে কেউ নেই, ওনার কাছে টাকা আছে, কিন্তু ওষুধটা কে এনে দেবে? ওনার তো ওষুধ লাগবে, ওনাকে স্নান করিয়ে দিতে হবে, খাওয়াতে হবে, একটা লোক লাগবে। তো আমরা তো অনেক সময় দেখি কি, পাশের বাড়ির খবরই রাখি না, যে আমার পাশের বাড়িতে আজকে যে দুজন লোক আছে তারা কি খেয়েছে, এই খবরটা আমরা অনেক সময় রাখি না। আসলে আমাদের প্রত্যেকের জন্য চিন্তা করা দরকার, প্রত্যেকের জন্য কাজ করতে হবে। আমি দেখেছি যে আসলে ভগবান বলে কারো উপকার করে বলতে নেই। আমি যতটুকু আমার সাধ্য মতো, আমি যতটুকু পারি কাজ করি মানুষের জন্য, আর এটা ভগবান আমাকে সেই শক্তি দিয়েছে, আর ভগবান সেটা আশীর্বাদ করে। গ্রাম পাহাড়ে যখন যাই, বা আমাদের যেমন ধরুন গোমতী ডায়েরিতে আমাদের অনেক কিছু এখানে আছে, তার মাধ্যমে কিন্তু সমাজের প্রত্যেকটা মানুষের কাছে আমরা যেতে পারতেছি। এটা আমাকে আমি ধন্যবাদ জানাই রাজ্য সরকারকে, যে আমাকে এই চেয়ারম্যানের দায়িত্ব দেওয়াতে আমি সমাজের কিছু মানুষের জন্য কাজ করতে পারতেছি। বা আমার আরেকটা দায়িত্ব আছে, সেটার থেকেও আমি সমাজের অনেক কিছু মানুষের জন্য কাজ করি। আমার বাড়িতেও সকালবেলা অনেক লোক যায়, বিশেষ করে সাধারণ গরিব মানুষ যারা আছে, কেউ রেশন কার্ডের জন্য যায়, কেউ এই কাজের জন্য যায়, কারো এই সাহায্যের জন্য যায়, কেউ মেয়ে বিয়ের জন্য যায়, যে যতটুকু পারা যায় ততটুকু এটা করা হয়। তখন এটা আমার খুব ভালো লাগে। একটা মানুষের যখন একটু কাজ করতে পারি না, তখন মনটা শান্তি পায়। এই জিনিসটি আমার উপলব্ধি হয়, যে এটা যাতে ঈশ্বর যাতে আরও আমাকে আশীর্বাদ করে, আমি যাতে আরও বেশি করে সমাজের জন্য কাজ করতে পারি। ধন্যবাদ স্যার আপনাকে। তো বলবো যে এরকম কাজ করে যাবেন, এবং আমরা চাইবো যে এরকম গরিব মানুষ বা যারা দুস্থ মানুষের যাদের অসুবিধা, পাশে আপনি দাঁড়ান এবং তাদের উপকারে আসুন। অনেক ধন্যবাদ স্যার আপনাকে। তো এরপরে আবারও আসবো যে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি, নতুন কোনো প্রকল্প হাতে নিয়েছেন কি? গোমতী ডায়েরিতে নতুন আমরা ধর্মনগরে একটা ডায়েরি আছে, উত্তরায়ণ ডায়েরি, এটা বন্ধ আছে দীর্ঘদিন ধরে। এটা অনেক চেষ্টা করেও কেউ এটাতে হাত দিতে পারেনি, যেহেতু এটা বন্ধ আছে। তো আমরা একটা নতুন উদ্যোগ নিয়েছি, আমাদের এআরডিডি দপ্তরের সঙ্গে কথা বলে আমরা সেখানে একটা মিটিং করেছি এবং এটা নেওয়ার জন্য উদ্যোগ নিয়েছি। আগামী দিনে ধর্মনগরে হয়তো
আমাদের আরেকটা ডায়েরি হবে। আমরা আরেকটা উদ্যোগ নিয়েছি কমলপুরে ত্রিদা একটা ডায়েরি আছে, এটা টাটা ট্রাস্টের, সেটাও অনেক দিন ধরে বন্ধ, তো সেটাও আমরা নেওয়ার চেষ্টা করছি। আর আমরা নতুন এখন ডায়েরি পেয়েছি বামুটিয়া ইউনিট 2 40,000 লিটারের, ওইটাতে আমরা এখন শুধু দুধটা আমাদের সেখানে কাজ হচ্ছে, বাকি আমাদের সেখানে আরও প্রোডাক্টগুলি চলে যাবে, আইসক্রিম, ঘি, পনির সবগুলি প্রোডাক্ট সেখানে যাবে। তো এই নতুন উদ্যোগে আমরা এই ডায়েরি কীভাবে মানুষকে পরিষেবা দিতে পারে, প্রত্যেকটা পরিবার যাতে আমাদের প্রোডাক্ট পায়, এবং সমাজে যারা কৃষক আছে, যারা আমাদের ডায়েরির সাথে যুক্ত, তাদের কিভাবে উন্নয়ন করা যায়, বিভিন্ন ক্ষেত্রে আমরা পরিকল্পনা নিচ্ছি। এবং আমরা রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের কাছেও আমরা অনেক দাবি করেছি, সেগুলো আমরা হয়তো পাবো আগামী দিনে। আমরা কিছুদিন আগে আমরা যারা গোপালক কৃষক আছে, সমিতি আছে, তাদেরকে আমরা মেশিন দিয়েছি দুধটা বয়েল বিএমসির জন্য, দুধটা যাতে ঠান্ডা করে রাখতে পারে তারা। ধরেন আমরা কমলপুর, আমাদের খোয়াই, এইসব সাইডেতে তেলিয়ামুড়া, এদিকে সাবরুম, এইসব সাইডেতে দুধটা সকালবেলা আগরতলা আস্তে আস্তে দুধটা নষ্ট হয়ে যেতে পারে। তার জন্য এই দুধটা যাতে ঠান্ডা রাখতে পারে সেই মেশিন আমরা দেখছি, বিএমসি যেটাকে বলে, এই মেশিনে দুধটা রাখবে, রাখার পর এটা যাতে একদম বরফ করে দেবে দুধটাকে, পরের দিন সকালবেলা ভোরবেলায় সেই দুধটা আমরা আগরতলা নিয়ে আসবো। তাহলে কৃষকেরও লাভ হবে, আমাদেরও লাভ হবে, লোকসান হবে না। এই উদ্যোগটা আমাদের নেওয়া হচ্ছে আগামী নতুনভাবে। ধন্যবাদ স্যার আপনাকে। এরপরে আবারও বলবো যে দর্শকদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দিতে চান? দর্শককে আমি বলবো, সমাজের প্রত্যেকটা পরিবারের, বিশেষ করে পিছিয়ে পড়া মানুষ যারা আছে, তাদের পাশে গিয়ে দাঁড়াতে হবে। আর আমাদের গোমতী ডায়েরির সেইভাবেই মানুষের পাশে গিয়ে দাঁড়ায়। কিছুদিন আগে বন্যা হয়েছিল, আপনারা দেখছেন ত্রিপুরা রাজ্যে। তো বন্যাতে আমরা দেখছি অনেক কৃষক, তাদের গোপালক যারা আছে, তাদের কৃষি নষ্ট হয়েছে, গরু মরে গেছে, গরুর খাওয়া নষ্ট হয়ে গিয়েছে। তখন সরকার যেমন পাশে গিয়ে দাঁড়িয়েছিল, আমরা গোমতী ডায়েরিও কিন্তু কৃষকদের পাশে গিয়ে দাঁড়িয়েছিলাম, আমরাও কিন্তু সহযোগিতা করেছি ডায়েরির থেকে। তো আমরা চাই যে মানুষের জন্য সেবা করা, সমাজের যারা পরিবার আছে, প্রত্যেকটা পরিবার তাদের ঘর থেকে যাতে শিশুদের সেই শিক্ষাটা দিয়ে গড়িয়ে তোলে। একদম শিশুদের শুরুর থেকেই সমাজের প্রত্যেকটার বিষয় যাতে শিক্ষা দিয়ে গড়িয়ে তোলে, যাতে আগামী ভবিষ্যতে যাতে তাদের বৃদ্ধা মা বাবা যাতে বৃদ্ধাশ্রমে না যায়। একদম ঠিক, একদম তাই, এইভাবেই গড়ে তুলতে হবে। ঠিক, ধন্যবাদ স্যার। তো এর জন্য আমাদের একটা সুন্দর পৃথিবী গড়ার লক্ষ্যে আমাদের প্রেসিডেন্ট স্যার সারা রাজ্য জুড়ে 1 বছরে 1 কোটি গাছ লাগানোর যে মহৎ প্রকল্প নিয়েছেন, তা সত্যি একটি যুগান্তরকারী পদক্ষেপ। এই প্রকল্প শুধু পরিবেশ রক্ষা নয়, বরং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ভবিষ্যতের প্রতিশ্রুতি। মহিলা উদ্যোক্তা থেকে শুরু করে মিডিয়া ফোরাম ও ছাত্র সমাজ সবার সম্মিলিত চেষ্টায় এই উদ্যোগ বাস্তবায়নের পথে আমরা গর্বিত, আমরা আশাবাদী। তো বলবো এখানেই যে স্যার আমাদের এই যে পদক্ষেপ আমরা নিয়েছি এবং যে কাজ করে চলেছি, এই বিষয়ে আপনি কি বলবেন? আপনাদের 1 কোটি গাছ লাগাবেন, এই পজিটিভ বার্তার আপনাদের উদ্যোগটাকে আমি সাধুবাদ জানাই। এটা ভালো উদ্যোগ। আমাদের প্রধানমন্ত্রী যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি স্বচ্ছ ভারত অভিযান শুরু করেছিলেন 2014 সালে। এখন পর্যন্ত এই স্বচ্ছ ভারত অভিযানে ভারতবর্ষে 15 কোটি মানুষ এটাতে জড়িত হয়েছে। আর এখন মোদিজি বলছেন মা কি নাম এক পেড়, মানে যার যার মায়ের নামে একটি করে গাছ লাগান। এই যে কর্মসূচিটা সারা ভারতবর্ষব্যাপী চলছে, এই যে গাছ লাগানো, মানে গাছটা মানে লাগানো মানে কি, পরিবেশকে ঠিক করা, অক্সিজেন পাবেন,
এবং বিশ্ব উষ্ণায়ন কমবে। আপনার এই কোভিডের সময় থেকেই, যে আমি আগে বলেছিলাম না, এই কোভিড আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছে। তো এখন মানে গাছ যত আমরা লাগাতে পারবো আমরা সুরক্ষিত থাকব, অক্সিজেনের অভাব হবে না। দ্বিতীয়বার হয়তো এরকম কোভিডে আমরা এরকমভাবে আমাদের মৃত্যু ঘটবে না যদি কোনো দিন আবার কোভিড আসে। আমি চাই না এই কোভিড আবার আসুক, এই মহামারী হোক। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে এই কোভিড যাতে দ্বিতীয়বার আর বিশ্বে না আসে। কিন্তু এই কোভিডের আমাদের যে শিখিয়ে গেছে আজকে এই গাছ লাগান। আপনারা পজিটিভ বার্তার থেকে 1 কোটি গাছ লাগাবেন, এটা খুব ভালো উদ্যোগ। আমাদের গোমতী ডায়েরির ইন্দ্রনগরও আমরা বৃক্ষরোপণ করেছি। মাকি নামে এক পের, যার যার মায়ের নামে 136 জন স্টাফ আছে, প্রত্যেকে একটা করে গাছ লাগিয়েছে। আমরা বামুটিয়া ইউনিট 2তেও আমরা গাছ লাগিয়েছি। তো আমরা গোমতী ডায়েরির মধ্যে প্রতি মাসে একদিন 1 তারিখে, প্রতি মাসের 1 তারিখে আমরা স্বচ্ছ ভারত অভিযান করি। এটা আমরা নতুন ভোট, আমি চেয়ারম্যান হওয়ার পরে এটা উদ্যোগ নিয়েছি। তো আমি আপনাদেরকে অনুরোধ রাখবো, আপনারা আসুন আমাদের গোমতী ডায়েরিতে এবং বামুটিয়া ইউনিট 2তে আসুন, দুটোটাতেই আপনারা বৃক্ষরোপণ করুন। আমরা আপনাদের পাশে আছি, আপনারা পাশে থেকে এই কর্মসূচিতে অংশগ্রহণ করুন। অনেক ধন্যবাদ স্যার। আমরা চাই আপনাকে আমাদের এই লক্ষ্য পূরণের পাশে থাকার জন্য। ধন্যবাদ স্যার আপনাকে। তো এরপরে আবারও একটি বিশেষ বিজ্ঞপ্তি আমি দেবো যে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে যে ওপিডি পরিষেবা চালু আছে, মাত্র 10 টাকার বিনিময়ে সেখানে সেই পরিষেবা পাওয়া যায় এবং সুচিকিৎসক দ্বারা সেই পরিষেবা দেওয়া হয় এবং বিভিন্ন টেস্ট এবং ওষুধে থাকছে বিশেষ ছাড়। এবং আগামী 15ই আগস্ট থেকে শুরু হয়ে যাচ্ছে আইপিডি পরিষেবাও। তো বলবো অবশ্যই আপনারা এই সুযোগ অবশ্যই একবার নেবেন। ধন্যবাদ সকলকে। তো আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের উপস্থিত স্যারকে জানাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ওনার মূল্যবান সময় পজিটিভ বার্তার প্ল্যাটফর্মে দেওয়ার জন্য। তো আমাদের আগামী অনুষ্ঠানগুলো দেখার জন্য অবশ্যই বলবো চোখ রাখতে পজিটিভ বার্তার ফেসবুক লাইভ, ত্রিপুরা নলেজ সিটি এবং পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেলে। আমাদের অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।